নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাক ধরে বাতি, বিশ্বদ্রোণ কর্ণ গেল, শল্য হলো রথী। মহাভারতে শল্যের একটা অভিনব ভূমিকা আছে। পাণ্ডব কৌরব দুপক্ষেরই তিনি আত্মীয়, কিন্তু নীতিগতভাবে যোগ দিয়েছিলেন কৌরব পক্ষে। আবার পাণ্ডবদেরও সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। পাণ্ডব পক্ষ থেকে যখন বার্তা যায় যে অর্জুনের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের আগে কর্ণকে মানসিকভাবে দুর্বল করে দিতে হবে, তখনই তিনি খেলাটা খেলেন। কর্ণের সারথি হিসেবে শল্য তাই করে গিয়েছিলেন। এডিট পেজে মহাভারতের শল্যের অনুষঙ্গ কেন টানতে হলো সেই প্রসঙ্গে পরে আসছি। আপাতত আরেকটা যুদ্ধের দিকে তাকাই। মহাকাব্য নয়, একেবারে ইতিহাসের পাতায় রক্তের অক্ষরে লেখা যুদ্ধ, মুক্তিযুদ্ধ। বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। 1970 সালে পূর্ব পাকিস্তানের এক জনসভায় বলেছিলেন শেখ মুজিবুর রহমান। খান সেনার ভারী বুটের কুচকাওয়াজ দেখে মুক্তিযোদ্ধারা বলেছিলেন দেখে নেব। বাকিটা ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা নিঃসন্দেহে ভারতের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু পাকিস্তানি আর্মির সঙ্গে যুঝে নেওয়ার যে কলিজা বাঙালি মুক্তিযোদ্ধারা দেখিয়েছিলেন তা কোনোভাবেই খাটো করা যায় না। ৬২তে চীনের বিরুদ্ধে একটি সীমান্ত যুদ্ধ আমরাও লড়েছি। তখন এই রাজ্যের এক শ্রেণীর রাজনীতিকদের মন্তব্য মোটেই গ্রহণযোগ্য ছিল না। এরপরেও যতবার সীমান্ত সমস্যা হয়েছে, কিছু মানুষকে বলতে শুনছি যে চীনের সঙ্গে ভারত এঁটে উঠবে না। চীন পাকিস্তান নয় যে মিরাজ পাঠিয়ে বালাকোট অপারেশন করা যাবে। এই ধরনের মন্তব্য গত দুদিনেও বেশ কয়েকজনের মুখে শুনলাম। তারাও মহাভারতের শল্যের ভূমিকা পালন করছেন। কঠিন পরিস্থিতিতে নিজের দেশের ক্ষমতাকে খাটো করে দেখিয়ে তারা যে কি তৃপ্তি পান সেটা তারাই বলতে পারবেন। কিন্তু সেই মানুষগুলিকে জানিয়ে দিই, ৬২র গরিব ভারত আর এখনকার সম্ভাবনাময় ভারত এক নয়। যুদ্ধ হচ্ছে না, কারণ চীন নিজেই আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর প্রস্তাব দিয়েছে। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর অশান্তি মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললাম না, এটা বদলে যাওয়া ভারত। এই মহাভারতে ওই শল্যের ফর্মুলা কিন্তু খাটবে না। যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, পিপলস লিবারেশন আর্মিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কমান্ডার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা পরিস্থিতিতে কোণঠাসা চীন। এই অবস্থায় সামরিক মহড়া করে বিশ্বকে বার্তা দেওয়ার একটা চেষ্টা করেছিলেন জিনপিং, কারণ ঘরে বাইরে চাপ। আইন সংশোধন করে স্বায়ত্তশাসন খর্বের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছেন হংকংবাসী। তাইওয়ানের অস্তিত্বের লড়াই ও পশ্চিমী চাপ বেজিংকে অস্বস্তিতে ফেলেছে। করোনা সংক্রমণ নিয়ে লাগাতার বিষোদ্গার করে চলেছে মার্কিন মিডিয়া। চাপ কাটাতে পাল্টা চাপ দেওয়ার কৌশল নেয় বেজিং। তাদের টার্গেট ছিল ভারত। মে মাসে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় সামরিক সক্রিয়তা বাড়িয়ে দেয় চীন। লাদাখে প্যাংগং লেকের খুব কাছে তিব্বতের নারিগুনসা বিমানবন্দর। নারিগুনসায় ভারী নির্মাণ কার্যের ছবি তুলেছে গুপ্তচর স্যাটেলাইট। যুদ্ধবিমান রাখা যায় এমন পরিকাঠামো তৈরি করা হয়েছে বিমানবন্দরে। বিমানবন্দরে চীনের 4টি যুদ্ধবিমানের ছবিও তুলেছে স্যাটেলাইট। 14,000 ফুট উচ্চতায় বিমান ঘাঁটি কেউ এয়ার শো করতে বানায় না। যদিও ভারতের সামরিক বিশেষজ্ঞরা বলছেন ওই এলাকায় ভারতের যে যুদ্ধবিমানগুলি রয়েছে তা চীনা ফাইটারের চেয়ে অনেক শক্তিশালী। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনা বাহিনীর নড়াচড়াও নজরে এসেছে। আর্থ মুভার দিয়ে কাদামাটি ফেলে জমি সমান করে ঘাঁটি তৈরি হচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সমর সম্ভার আনতে সড়ক পরিকাঠামো তৈরি। পূর্ব লাদাখ সেক্টরে হঠাৎ করে বেশি বাহিনী ঢুকিয়ে দিয়ে ভারতের উপর স্নায়ুর চাপ সৃষ্টি করাই ছিল চীনের কৌশল। জবাবে অতিরিক্ত সেনা মোতায়েন করে ভারত। চীন বুঝতে পারেনি ভারতও নিয়ন্ত্রণ রেখায় সেনা নিয়ে যেতে নিজেদের পরিকাঠামো মজবুত করেছে। দিল্লিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জরুরি বৈঠক করে জানিয়ে দেওয়া হয় নিয়ন্ত্রণ রেখায় কোনো আপোষ করবে না ভারত। ভারতকে রণংদেহী দেখে সুর নরম করে চীন। China and India are each other's opportunities and pose no threat to each other.
we need to see each other's development in a correct way and enhance strategic mutual trust. লাদাখে আকসাই চীন থেকে সিকিম হয়ে অরুণাচল প্রদেশ, ৩,৫০০ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চীন ভারতের। ইংরেজ আমলে তিব্বত ভারত জমি ভাগাভাগি মেনে নেয়নি চীন, তাই তিব্বত দখলের পর থেকেই চীনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা। ১৯৬২ সালে অরুণাচল ও আকসাই চীন নিয়ে দুদেশের সীমান্ত যুদ্ধ হয়। যুদ্ধে অরুণাচল ও আকসাই চীন দখল করে নেয় পিপলস লিবারেশন আর্মি। পরে ভারতকে অরুণাচল ছেড়ে দিয়ে আকসাই চীন দখলে রাখে বেজিং। ১৯৬৭ সালে নাথুলা এবং চাওলার যুদ্ধে চীনকে হারায় ভারত। ১৯৮৭ সালে অরুণাচলের সুলুলা ও বুমলাতে দুদেশের সেনা মুখোমুখি হয়। তৎকালীন বিদেশমন্ত্রী এনডি তিওয়ারি বেজিংয়ে গেলে অশান্তি শেষ হয়। ২০১৩ সালে দৌলত বেগ ওল্ডিতে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা ছড়ায়। পাকিস্তান চীন হাইওয়ের কাছে ঘাঁটি তৈরি করে চাপ সৃষ্টি করে ভারত। ২০১৪ সালে ডেমচক ও চুমারে বাঁধ নির্মাণকে নিয়ে ফের অশান্তি হয়। ২০১৫ সালে উত্তর লাদাখের বুটসেতে চীনা ঘাঁটি ভেঙে দেয় ভারত। ২০১৭ জুনে ডোকালামে ৭৩ দিন ধরে দুই বাহিনী মুখোমুখি ছিল। ২০১৮ সালের অগাস্টে ডেমচক চীনা তাঁবু নির্মাণকে ঘিরে অশান্তি হয়। ২০১৯-এ পূর্ব লাদাখে ভারতের সামরিক মহড়ায় চীন আপত্তি জানায়। ২০২০ মে মাসে প্যাংগং সো লেকের কাছে ভারতীয় সেনার উপস্থিতি নিয়ে চীন আপত্তি জানায়। দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ি হয়। তারপর সিকিমের নাকুলা পাসের কাছে চীনের টহলদারি দলের পথ আটকায় ভারতীয় সেনা। উত্তেজনা চরমে ওঠে। মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা মেনে নেওয়া ভারত চীন কারো পক্ষেই সম্ভব নয়, যদিও চীনই এগিয়ে এসে শান্তি প্রস্তাব দিয়েছে। The realization of dragon and elephant dancing together is the only right choice for China and India, which serves the fundamental interests of our two peoples and the two countries. ভারতের সঙ্গে কোনো সীমান্তে কোনো সমস্যা নেই, চীনের বিদেশ মন্ত্রকের তরফেও এই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেখলেন তো, আমরা যে ইতিহাসটা জানি সেটা অসম্পূর্ণ। এটা ঠিকই, ৬২ যুদ্ধে আমাদের চমকে দিয়েছিল চীন। কয়েকটা ভুল পদক্ষেপের মাসুল গুনতে হয়েছিল আমাদের। কিন্তু দখল করা জমি ছেড়ে দিয়ে চীন কিন্তু কোনো উদারতা দেখায়নি। তখন আমেরিকা ও রাশিয়া নামের দুটি দেশ ছিল। ভূ রাজনৈতিক পরিস্থিতি আলাদা ছিল। ৬৭ সীমান্ত যুদ্ধে আমরা চীনকে হারাই। সেই ইতিহাসের উল্লেখ কেন যে রাজ্যে হয় না বুঝতে পারি না। তারপর যতবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ, কেউই কিন্তু যুদ্ধের পথে পা বাড়ায়নি। এবার ড্রাগনকে যে বিষম খেতে হলো, তার পিছনে আন্তর্জাতিক পরিস্থিতিরও ভূমিকা রয়েছে। কমিউনিস্ট পলিট ব্যুরোর নেতারা তারা কিন্তু কেউ নির্বোধ নন। তারা অন্তত বুঝেছেন যে এখন ভারতকে ঘাঁটালে চতুর্দিক থেকে আঘাত আসবে। চীনের বন্ধু বলতে তোই পাকিস্তান আর উত্তর কোরিয়া। তাদের ভরসায় হুঙ্কার দেওয়া কিন্তু সমীচীন কাজ হবে না। চীনকে বিষম খেতে দেখে নেপালও সুরবদল করেছে। মানচিত্র বদলের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী তারা স্থগিত রেখে দিয়েছে। ভারত এবং নেপাল দুই প্রতিবেশী রাষ্ট্র। তার চেয়েও বড় কথা, ভারতের খুব ভালো সম্পর্ক নেপালের সঙ্গে। কিন্তু এবার এই মধুর সম্পর্কে চিড় ধরতে শুরু করে দিয়েছে। সম্পর্কের অবনতির কারণ সীমানা নিয়ে বিবাদ। আসলে উত্তরাখণ্ডের ৩টি এলাকাকে নিজেদের বলে দাবি করেছে নেপাল। শুধু তাই নয়, দেশের মানচিত্রেও এই ৩টি এলাকাকে নিজের বলে দেখিয়েছে নেপাল সরকার। এই ৩টি এলাকা হলো লিপুলেক, কালাপানি, লিপিয়াধুরা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হুমকির সুরে বলেছেন যে এই ৩টি এলাকা তাঁদের এবং ভারতের থেকে এই এলাকাগুলি তাঁরা ছিনিয়ে নেবেন। নেপালের প্রধানমন্ত্রীর এই দাবির বিরোধিতা করেছে ভারত। কোনো প্রমাণ ছাড়াই নেপালের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত। আলোচনার মাধ্যমে এই বিবাদ মিটিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছে ভারত সরকার। আসলে সমস্যা সূত্রপাত ৮ই মের একটি ঘটনা। এদিন লিপুলেক পাসের সঙ্গে কৈলাস মানসরোবর যাওয়ার একটা রাস্তাকে জুড়ে দিয়েছে ভারত, যার ফলে আগের থেকে অনেক কম সময়ের মধ্যে কৈলাস মানস সরোবরে পৌঁছতে পারবেন তীর্থযাত্রীরা। আগে লিপুলেক পর্যন্ত ৮০ কিলোমিটারের রাস্তা পায়ে হেঁটে যেতে হতো, সময় লাগতো ৫ দিন। নতুন রাস্তা হয়ে যাওয়ার ফলে লিপুলেক পর্যন্ত গাড়িতে যাওয়া যাবে। আগে সব মিলিয়ে কৈলাস মানসরোবরে পৌঁছতে ৩ সপ্তাহের সময় লাগতো, এখন লাগবে ১ সপ্তাহ। এই পথ ছাড়াও নাথুলা পাস এবং কাঠমান্ডু হয়েও মানসরোবর যাওয়া যায়। বাণিজ্যের দিক থেকেও লিপুলেক পাস গুরুত্বপূর্ণ।
এই পথ দিয়ে তিব্বতের সঙ্গে বাণিজ্য করে ভারত। তাছাড়াও লিপুলেখে এসে মিলেছে ভারত, নেপাল এবং চীনের সীমানা। নতুন রাস্তা তৈরি করতেই আপত্তি জানিয়েছে নেপাল। তাদের এলাকার মধ্যে দিয়ে ভারত রাস্তা তৈরি করেছে বলে অভিযোগ। অথচ 2 বছর ধরে এই রাস্তা তৈরি হয়েছে। তাহলে তখন কেন চুপ ছিল নেপাল? উত্তরাখণ্ডের পিথৌরাগড়ে পড়ে কালাপানি এলাকা। এখান দিয়েই বয়ে চলে মহাকালী নদী। এই এলাকাটা অনেকটা ডোকলামের মতো। ডোকলামে ভারত, চীন এবং ভুটানের সীমানা এসে মিশেছে। কালাপানিতে মিলিত হয়েছে ভারত, চীন এবং নেপালের সীমানা। এই এলাকার উপরও দাবি জানিয়েছে নেপাল। প্রশ্ন উঠছে, হঠাৎ এই 3টি এলাকার উপর নেপাল দাবি জানাতে যাবেই বা কেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে চীনের রাজনৈতিক ষড়যন্ত্র। কয়েকদিন আগে চীনের এই কারসাজির কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছিলেন ভারতের সেনাপ্রধান মনোজ নরওয়ানে। আসলে বহুদিন ধরেই ভারত এবং নেপালের বন্ধুত্বের চির ধরাতে চাইছে চীন। তাই এবার নেপালের কানে মন্ত্র দিয়ে ভারতের উপর চাপ বাড়াতে চাইছে চীন সরকার। নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাও ফায়দা তুলতে চাইছে চীন। নেপালের প্রধান বিরোধী দল নেপাল কমিউনিস্ট পার্টি কেপি শর্মা ওলিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে চাইছে। এ ব্যাপারে কয়েকদিন আগে নেপালের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা পুষ্পকুমার দহলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন চীনের রাষ্ট্রদূত। ওলির কুর্সি রক্ষার বিনিময়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে চীন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিতেই তড়িঘড়ি নরম হয়ে গেল চীন। এর আগে কাশ্মীরে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ভারত শোনামাত্র তা খারিজ করে দেয় এবং ট্রাম্পকে পাশে বসিয়ে মোদি বলেন, দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকার আর কষ্ট করে হস্তক্ষেপের প্রয়োজন নেই। তার আগে সুনামির সময় ভারতীয় জলসীমায় মার্কিন রণপোতকে ঢুকতে দেয়নি বাজপেয়ী সরকার। চীনের সঙ্গে আমাদের সমস্যা আমরাই বুঝে নিতে পারবো, কিন্তু আমেরিকা আগ্রহ দেখালে চীন শান্তিতে থাকতে পারে না। কারণ বেজিংয়ে টুটি চিপে ধরতে চায় ওয়াশিংটন। সেই প্ল্যানিংয়ে ভারতকে সামিল করারও প্রস্তাব রয়েছে। অর্থাৎ চীনের বিরুদ্ধে শীত যুদ্ধে ভারতকে পার্টনার চায় আমেরিকা। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু অর্ধেক যুক্তরাষ্ট্র তাকে সহ্য করতে পারে না। ডেমোক্র্যাটদের চক্ষুশূল। মার্কিন প্রেসিডেন্ট যাই বলুন, অর্ধেক দেশবাসী তার বিরোধিতা করেন। কিন্তু একটা বিষয় গোটা আমেরিকা একমত, চীনই যত নষ্টের গোড়া। করোনা পরিস্থিতি আমেরিকাকে অভূতপূর্ব সংকটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। 150 বছর আগে ঘটা গৃহযুদ্ধের পর নিজের মাটিতে এমন বিপদের মুখোমুখি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বে করোনা আক্রান্তের প্রতি 4 জনের 1 জন মার্কিনী। মৃতের সংখ্যা ভিয়েতনাম যুদ্ধকেও ছাপিয়ে গেছে। প্রায় সব মার্কিন নাগরিকই মনে করেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তাদের দেশে মৃত্যু রফতানি করেছে বেইজিং। প্রত্যাঘাতের দাবি উঠছে 50টি প্রদেশের প্রতি অলিগলিতে। মার্কিন সেনেটর টম টিলেস চীনকে শায়েস্তা করতে 18 দফার প্রস্তাব দিয়েছেন ট্রাম্পকে। তার মতে চীন সরকার জঘন্যভাবে মহামারী গোপন করে তাকে একটা বিশ্ব মহামারী হতে দিয়েছে। সেই মহামারী আজ আমেরিকাবাসীর দুর্দশার কারণ। এটা সেই সরকার যারা নিজের নাগরিকদেরই শ্রমিক শিবিরে বন্দী করে রাখে। ওরা আমেরিকার প্রযুক্তি চুরি করে, আমেরিকাবাসীর চাকরি চুরি করে নেয়। করোনা বুঝিয়ে দিয়েছে আমেরিকার গা ঝাড়া দেওয়ার সময় এসেছে। সেনেটরের মতে চীনকে সব দিক দিয়ে শেষ করতে অবিলম্বে কিছু পদক্ষেপ করা উচিত। তার প্রস্তাব, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাধা উপড়ে ফেলার সময় এসেছে। দক্ষিণ চীন সাগরে $2000 কোটি সামরিক তহবিলের অনুমোদন হোক। দক্ষিণ চীন সাগরে ভারত, ভিয়েতনাম ও তাইওয়ানের সঙ্গে সামরিক সমঝোতা হোক। ফের সেনাবাহিনী গড়ে তোলার জন্য জাপানের সঙ্গে সহযোগিতা করা হোক। সামরিক অস্ত্রে বলিয়ান করতে দক্ষিণ কোরিয়ারও সহযোগিতা করুক আমেরিকা। সেনেটরের মতে নিজের দেশে চীন যেসব মানবাধিকার লঙ্ঘন করে সেগুলি নিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হোক। ভাইরাস নিয়ে মিথ্যাচারের জন্য বেজিংয়ের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারির দাবিও জানিয়েছেন মার্কিন সাংসদ। শিল্পের কাঁচামাল ও আউটসোর্সিংয়ে চীন নির্ভরতাও কাটাতে চায় আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সংস্কারের দাবি উঠেছে মার্কিন সাংসদের প্রশ্নে। তিনি বলেছেন, ঋণের জালে জড়িয়ে একের পর এক দেশে চীন যে সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা নিয়েছে, জোর করে হলেও তা থামানো হোক। এই সবই এতদিন চীনের প্রধান প্রতিপক্ষ ভারতের দাবি ছিল। সেগুলিই শোনা যাচ্ছে মার্কিন সাংসদের মুখে। করোনা পরিস্থিতি বিশ্ব রাজনীতিকে বদলে দিয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন বেজিং বিরোধী জোট করতে চাইলেই দিল্লি যেন সাড়া না দেয়। আমাদের স্বার্থ সিদ্ধি হয় এমন প্রস্তাবেই রাজি হওয়া উচিত। খামোখা আমেরিকার হাত শক্ত করতে ভারত কেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করবে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাগাতার উস্কানি, নেপালকে উস্কে দিয়ে ছায়াযুদ্ধ, পাকিস্তানকে লাগাতার মদদ। এসব জারি রাখলে ভারতেরও ধৈর্যচ্যুতি ঘটতে পারে। বেইজিংয়ের বাবুরা তা যত তাড়াতাড়ি বোঝেন তত ভালো।
দিল্লিকেও সীমান্তে সতর্ক থাকতে হবে। এমন চেষ্টা চীন যে আর করবে না তার কোনো গ্যারান্টি নেই। আর সতর্ক থাকতে হবে আম আদমিকেও। স্মার্টফোন ব্যবহারে আরও স্মার্ট হতে হবে, না হলে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। সেই খবর দেখাবো বিরতির পর। আমপানের সময় অনেকেই ফেসবুকে নিজেদের সেফ ঘোষণা করেছিলেন। নিজের স্মার্টফোনটি সম্পর্কেও কি আপনি সেই কথাই বলতে পারেন? আমাদের প্রতিবেদনটা দেখুন, সতর্ক হয়ে যান। গরমে গতি কম, তবু ভারতে ছড়াচ্ছে করোনা। আর করোনার ভয়কে কাজে লাগিয়ে দ্বিগুণ গতিতে ছড়াচ্ছে আর এক ভাইরাস, সাইবার ভাইরাস। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ তো? গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে ভারতীয় স্টেট ব্যাংক। লোভনীয় এসএমএসগুলি এড়িয়ে চলতে বলা হয়েছে গ্রাহকদের। করোনা সংক্রান্ত অ্যাপের লিংক দেওয়া এসএমএসগুলি বিপজ্জনক। ওই অ্যাপগুলি অজ্ঞাত সূত্র থেকে নেট দুনিয়ায় ভাসিয়ে দেওয়া হয়। সাইবার ভাইরাসের নাম দেওয়া হয়েছে সার্ভারুস ট্রোজান ম্যালওয়্যার। নতুন অনলাইন ভাইরাস সম্পর্কে রাজ্যগুলিকে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠিয়েছে সিবিআই। বিশ্ব মহামারীর সুযোগ নিয়ে এই ভাইরাস স্মার্টফোনে ঢোকার চেষ্টা করছে। প্রথমে এসএমএস এর সঙ্গে একটি লিংক করবে। লিংক করলেই খুলবে নরকের দরজা, যা আপনার সর্বস্ব লুঠে নিয়ে পথে বসাতে পারে। স্মার্টফোনের যাবতীয় তথ্য চুরি করে নেয় সার্ভারুস ট্রোজান ম্যালওয়্যার। গ্রাহকের কল লিস্টে প্রথমে হানা দিয়ে নাম্বার ও ঠিকানা চুরি করে নেওয়া হয়। সংশ্লিষ্ট ফোন নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্কড হলে তা ভাইরাসের সুখাদ্য। ক্রেডিট অথবা ডেবিট কার্ড নাম্বার, সিসিভি সব হাতিয়ে নেয় ম্যালওয়্যার। হঠাৎ অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উধাও হয়ে যাওয়াও অস্বাভাবিক নয়। সাধারণত মানুষের আশঙ্কায় ইন্ধন দিয়েই ম্যালওয়্যারের ব্যবসা চলে, যেমন করোনা সংক্রান্ত অ্যাপ। সম্প্রতি ভারতীয় তরুণদের আরেকটি দুর্বলতার জায়গা খুঁচিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে সাইবার লুটেরারা। জব সিকিং সাইটগুলি থেকে প্রায় 3 কোটি তরুণের তথ্য চুরি হয়েছে। সেই তথ্য ডার্ক ওয়েবে হ্যাকারদের ফোরামে বিনামূল্যে পোস্ট হয়েছে। চাকরির প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, ঠিকানার মতো তথ্য ফাঁস হয়েছে। চাকরির প্রার্থীদের বায়োডেটা বা রিজিউমে খতিয়ে দেখে প্রচার কৌশল স্থির করে একাধিক পণ্য বিক্রেতা কোম্পানি। তাতে প্লেটে তথ্য সাজিয়ে দেয় পরিসংখ্যান সংস্থাগুলি। রিজিউমিতে লেখা ইমেল, ফোন নাম্বার, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সবই চলে যায় পণ্য নির্মাতাদের কাছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এডিট পেজ আপাতত এই পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। গুড বাই।